ওকে এভরিওয়ান, টু আওয়ার চ্যানেল আনফরগেট। যে সমস্ত ডিটেলস আমি সব দেখিয়ে দিচ্ছি, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই কারণে, কারণ তোমাদের সম্পূর্ণ ইংলিশে যা কিছু রয়েছে নতুন সিলেবাসে, যেগুলো তোমাদের সম্পূর্ণ অজানা, সেই সমস্তটাই সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে দেবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। সমস্তটাই ডিটেলস এক্সপ্লেন করে দেবো, সমস্ত টেক্সট, সমস্ত যা রয়েছে, প্রোজ, পোয়েট্রি, ড্রামা, এ টু জেড সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণভাবে তোমাদের এই ভিডিওটা হেল্প করবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। দেখো, ক্লাস 11 তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষা হয়ে গেছে। তো আজ থেকে তোমাদের রেগুলার ওয়েতে ক্লাস সেমিস্টার 2 এর যে সমস্ত ক্লাস, সেগুলো রেগুলার ওয়েতে প্রোভাইড করবে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে জিমি ভ্যালেন্টাইন। এবং যেহেতু গল্পগুলো সব বড় বড়, তো আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু বড় বড় বেশি বেশি করে কভার করে দেওয়ার জন্য। তো আজকে তোমাদের পার্ট 1 জিমি ভ্যালেন্টাইনের। অবশ্যই তোমরা রেগুলার ওয়েতে যারা দেখছো ক্লাস, তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা গ্রুপে আছো অ্যাক্টিভলি সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সকলে ক্লাসটা দেখে হেল্প পেতে পারে। আর থাম্বনেলটা থেকে বুঝতে পারছো কী টাইপের স্টোরি হতে চলেছে। ওকে, তো অবশ্যই খুব ভালো লাগবে, আশা করি। বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্টে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আর আমি চেষ্টা করছি বেশি করে তোমাদের কভার করে দেওয়ার। তো দেখো, ফার্স্ট অফ অল আমি এখানে দেখতে পাচ্ছি, বা তোমাদের যেটা বিষয় তোমরা অনেকে দেখতে পাচ্ছ, যে ভ্যালেন্টাইন যে স্টোরি রয়েছে, শর্ট স্টোরি, ও হেনরি লেখা। ও হেনরির পুরো নাম কি? ওনার নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। পপুলারিটি হয়েছে এই ও হেনরি নামেই, উনি কিন্তু পপুলারিটি পেয়েছেন। এবং যে বিষয়টা, উনি কোন স্টেট থেকে বিলং করছেন বা কোন দেশ থেকে বিলং করছেন, কোন কান্ট্রি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে কিন্তু উনি বিলং করছেন। ওনার ফেমাস কিছু লেখা এখানে তুমি দেখতে পাচ্ছ। আমাদের যে বর্তমান যে শর্ট স্টোরি, সেটি নেওয়া হয়েছে কোথা থেকে? শর্ট স্টোরি নেওয়া হয়েছে রোড টু ডেস্টিনি, 1909 সালে পাবলিশড, সেখান থেকে নেওয়া হয়েছে। বা আর বাকি তোমরা অনেক দেখে নাও। এবার আমরা চলে আসি স্টোরি, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। আমাদের যে গল্প এখানে শর্ট স্টোরিটা শুরু হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের। এই শর্ট স্টোরি আমরা দেখতে পাচ্ছি, এটা শুরু হচ্ছে কিন্তু জেলে যেখানে আমাদের হিরো জেলে রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের গল্পের যে সূত্রপাত সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে। ওকে, দেখো আমাদের যে হিরো রয়েছে তার নাম কি? জিমি ভ্যালেন্টাইন। তাহলে গল্পের যে মেন ক্যারেক্টার, তার নাম হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। পুরো নাম হচ্ছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন। এখানে জাস্ট জিমি ভ্যালেন্টাইন তোমরা খেয়াল রাখবে। জিমি ভ্যালেন্টাইন। আমাদের পরবর্তী যে ক্যারেক্টার ডিটেকটিভ আছে বেন প্রাইস। তারপর আমাদের যে হিরোইন আছেন, হিরোইনের নাম তোমরা মনে রাখবে অ্যানাবেল অ্যাডামস। পরবর্তী আমরা স্টেপ বাই স্টেপ সব পেয়ে যাবো, এবং খুব ইন্টারেস্টিং শর্ট স্টোরি, খুব ভালো লাগবে। দেখো, গল্পের শুরু দেখতে পাচ্ছি, আ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ হোয়ার জি ভ্যালেন্টাইন ওয়াজ অসিডিয়াসলি স্ট্রেচিং আপার্স অ্যান্ড স্কটেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। তাহলে এখানে আ গার্ড একজন প্রহরী, কেম টু দ্য পিজন শু শপ, অর্থাৎ পিজন মধ্যে জেলের যে দেখো, জেলে থাকতে গেলে সব বিভিন্ন রকম কাজ করতে হয়। তাহলে এখানে শু শপ যেটা রয়েছে, তাহলে সেই শু শপ, জুতো যেখানে কাজ হচ্ছে, জুতো যেখানে তৈরি হচ্ছে, বা জুতোর সব কিছু যেখানে হচ্ছে, সেখানে এসেছেন। সেখানে কে রয়েছে? জিমি ভ্যালেন্টাইন রয়েছে, আমাদের হিরো। ওয়াজ অসিডিয়াসলি মিনস হচ্ছে খুব অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। স্ট্রেচিং মানে সেলাই করা। আপার, জুতোর যে উপরে অংশ তোমরা জানো, দুপুরে যে সোল বলি আমরা, সোলের যে উপরিভাগ, সেটা সেলাই করছিল। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি গার্ড স্কটেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। গার্ড তাকে প্রোটেকশন, স্কটেড মিনস হচ্ছে প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে আসা, ফ্রন্ট অফিসে নিয়ে আসা হয়েছে। অর্ডানের যে অফিস, তা অফিসের সম্মুখে নিয়ে আসা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার দ্য অর্ডার হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যিনি কারাধ্যক্ষ আছেন, অর্ডান, উনি কী করলেন? জিমির হাতে যে হিজ প্যাডন, উনি ক্ষমা যে মানে লেটার পথ যেটা আর কি আছে, ক্ষমাপাত্র, সেটা জিমির হাতে দিচ্ছেন। হুইচ হ্যাজ বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেটাকে কিনা ওই দিনই হ্যাড বিন সাইন্ড, সই করেছেন, মানে ওই যে ছাড়পত্র দিয়েছেন আর কি, সিগনেচার করে ওই দিন সকালে, কার দ্বারা? বাই দ্য গভর্নর, রাজ্যপাল সেটা দিয়েছেন। জিমি টুক ইট ইন ট্রাইড কাইন্ড অফ ওয়ে। জিমি তখন কি করলেন? জিমি টুক ইট, নিলেন, ইট ইন আ ট্রাইড, তিনি কাজ করছেন খুবই ক্লান্ত, টাইট কাইন্ড অফ ওয়ে, অর্থাৎ ক্লান্তি ভাবে আর কি, ক্লান্ত এরকম ভাবে উনি নিলেন। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 মান্থ অফ 4 ইয়ার্স সেন্টেন্স। তাহলে তার সাজা হয়েছিল কত বছরের জন্য? 4 ইয়ার্স, 4 বছর জন্য সাজা হয়েছিল। বাট সে জেল খেটেছে কতদিন? হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 মান্থ, সে মাত্র 10 মাস কিন্তু জেল খেটেছে। কিন্তু তবুও
ও কি আশা করছিল দেখো, ও কিন্তু আরও কম আশা করছিল। ও আশা করছিল যে হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট লংগেস্ট। অ্যাট লংগেস্ট বলতে খুব জোর যদি তাকে থাকতে হয়, হি হ্যাড এক্সপেক্টেড, সে আশা করছিল টু স্টে, থাকতে, অনলি অ্যাবাউট 3 months, শুধুমাত্র 3 মাসের বেশি তাকে থাকতে হবে না অ্যাট লংগেস্ট, খুব জোর হলে। কারণটা কি? কারণ when a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the state, it is hardly worthwhile to cut his hair. তো যখন একজন ব্যক্তি অ্যাজ ম্যানি ফ্রেন্ডস অন আউটসাইড, বাইরে যাদের অনেক বন্ধু রয়েছে, বন্ধু মানে কি সব ভিআইপি, ঠিক আছে, হাই সোসাইটিতে বিলং করে তারা, এখানে আমাদের যে জেলে রয়েছে হিরো কিন্তু এক প্রকার যে তোমার সিদেল চোর আর কি, মানে সে মানে বিভিন্ন রকমভাবে ব্যাংক থেকে শুরু করে বড় বড় জায়গায় তিনি কিন্তু রব করে। তার ফলে কিন্তু ওর যে সোসাইটিতে বিলং করছে সেটা কেউ জানে না, সবাই মনে করে ও কিন্তু জেন্টালম্যান, ঠিক আছে। তো সেই কারণে তার যে বন্ধুবান্ধব রয়েছে, যে ভ্যালেন্টাইন হ্যাড ইজ রিসিভড, এবং তাদেরকে যদি রিসিভ মানে বন্দি করা হয় ইন স্টেট মানে পিজন, আমেরিকার যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সেখানে স্টেট মিনস হচ্ছে পিজন, জেল, এবং সেখানে ইট ইজ হার্ডলি ওর্থ, এটা হার্ডলি মানে রেয়ারলি, অর্থহীন সক্ষম হয় টু কাট হিজ হেয়ার, অর্থাৎ চুল কাটতে গেলেও সাহসের প্রয়োজন হয়, মানে তাদেরকে টাচ করা তো দূরের কথা, মানে সেই সমস্ত ব্যক্তি যাদের জিমি ভ্যালেন্টাইনের মতো অনেক বন্ধু রয়েছে জেলের বাইরে, সেই সমস্ত ব্যক্তি যদি জেলে যায়, জিমির মতো যে কোনো ব্যক্তি, তাদের চুলে স্পর্শ করা বা চুল কাটা একটা কিন্তু একটা কদাচিৎ ব্যাপার হয়ে ওঠে, ঠিক আছে। এবার দেখো অরান বলছে, দেখো নাও ভ্যালেন্টাইন সেট দ্য অরান বললেন, দেখো ভ্যালেন্টাইন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি এখন তুমি বুঝতে পারছো, ইউ উইল গো আউট, তুমি গো আউট মানে ছাড়া পেয়ে যাবে, ইন দ্য মর্নিং, পরের দিন সকালে তুমি ছাড়া পেয়ে যাচ্ছ। ব্রাশ আপ, তুমি এক কাজ করো, ব্রাশ আপ অ্যান্ড মেক আ ম্যান অফ ইউর সেলফ, ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, স্টপ ক্র্যাকিং শেপস অ্যান্ড লিভ এস্টেট। এই কথাটা ওকে বলেছে, খুব ভালো কথা। ব্রাশ আপ, প্রিপেয়ার হও, প্রস্তুত হয়ে নাও, অ্যান্ড মেক আ ম্যান ইউর সেলফ, মেক আ ম্যান বলতে দেখো ট্রাই টু বি আ জেন্টালম্যান, একটা ভদ্র হওয়ার চেষ্টা করবে, ইউর সেলফ নিজের থেকে জেন্টালম্যান হওয়ার চেষ্টা করবে। কারণটা কি? ইউ আর নট আ ব্যাড ফেলো, তুমি ব্যাড ফেলো বলতে খারাপ ব্যক্তি, ইউ আর নট, তুমি নও অ্যাট হার্ট, মনের দিক থেকে তুমি খারাপ ব্যক্তি নও। স্টপ ক্র্যাকিং, থামিয়ে দাও, ক্র্যাকিং ভাঙা, সেপস বলতে সিন্দুক ভাঙা, অন্যের সিন্দুক চুরি করা, এগুলো থামিয়ে দাও। আর লিভ স্টেট বলতে অনেস্ট লাইফ, সৎ জীবন লাইফ বা সৎ জীবনযাপন করবে। এই কথা জিমিকে বলেছে। জিমিকে এই কথা বলার পরে জিমি তখন সারপ্রাইজড হয়ে গেছে, মানে ও এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যেন এই সমস্ত কথাগুলো ওকে বলা ভুল, কারণ ও যেন এই সমস্ত কাজের সঙ্গে কোনোরকমভাবে জড়িত নন। আমাকে বলছেন, সে জিমি সারপ্রাইজড, মানে বিস্মিত, অবাক হয়ে যাচ্ছে, আমাকে বলছেন, হয় কেন? আই নেভার ক্র্যাকড, আমি নেভার কখনোই ক্র্যাকড ভাঙিনি, সেভ ইন মাই লাইফ, একটা সিন্দুক পর্যন্ত আমার জীবনে কখনোই ভাঙিনি। আপনি বলছেন আমাকে সিন্দুকগুলি ভাঙাতে বন্ধ করতে? আমি কি এরকম মানুষ? এরকম একটা অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছে যে সে কিছুই জানে না, এত ইনোসেন্ট। ও নো লাভ দ্য অর্ডান হেসে ফেলেছে। হ্যাঁ, একদম নয়, অফকোর্স নট, একদম নয়, অবশ্যই নয়। লেটস সি নাও, আচ্ছা তাহলে এখন এটা বলো তো, হাউ ওয়াজ ইট হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? দেখো এ জেলে আছে তো বর্তমানে, এই 10 মাস জেল খেটেছে। কোন কেসে? স্প্রিংফিল্ডের যে কেসটা হয়েছিল, স্প্রিংফিল্ড একটা জায়গার নাম, সেখানে যে সমস্যাটা হয়েছিল তার ফলেই কিন্তু জেল কেটেছে, এবং তাকে কিন্তু জেলে আটকানোর মেন যে কারিগর বা যে তাকে ধরেছে তার নাম হচ্ছে বেন প্রাইস, ঠিক আছে, যে আমরা পরে পাবো, যে এমিনেন্ট ডিটেকটিভ গোয়েন্দা, তিনি কিন্তু ওকে অ্যারেস্ট করেছেন। তাই বলছে দেখো, হাউ ওয়াজ ইট হ্যাপেন, কীভাবে ওয়াজ ইট হ্যাপেন, এটা হ্যাপেন ঘটেছিল, টু গেট সেন্ট আপ, এই যে তোমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল জেলে,
অন দ্যাট স্প্রিংফিল্ড জব, এই যে স্প্রিংফিল্ডের যে কাজটা, সেই কাজে তুমি কীভাবে জড়িয়ে পড়েছিলে, বা কীভাবে তুমি সেই কেসের সঙ্গে তুমি জড়িয়ে পড়ে তোমাকে জেলে পাঠানো হয়েছিল। অর্ডার নিজেই বলছে, আচ্ছা কারণ দুটো দিচ্ছে অর্ডার, যে এগুলো কি কারণ হতে পারে, কি কারণ দেখো, বলছে was it because you would not prove an alibi for fear of compromising somebody in extremely high-tone society? আচ্ছা তাহলে was it because, এটা কি কারণটা কি এরকম হতে পারে, ইউ উড নট প্রুভ, তুমি পারোনি প্রমাণিত মানে প্রমাণ করতে, অ্যান অ্যালিবি বলতে দেখো অজুহাত বা কোনো প্রমাণ দেওয়া, কিসের ভয়ে, ফর ফিয়ার অফ দ্য কম্প্রোমাইজিং, ভয়ে কম্প্রোমাইজিং সামবডি, কম্প্রোমাইজিং বলতে আপোষ করা, সামবডি বলতে কোনো ব্যক্তি যেটা ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, এক্সট্রিমলি মানে একদম পুরো চূড়ান্ত পর্যায়ে, যারা খুব উচ্চ সমাজে বসবাস করে, হাই টোন সোসাইটি, সেই উচ্চ সমাজ যারা বসবাস করে তাদের কোনো একজন ব্যক্তি বা যারা সেই তাদের বা কিছু ব্যক্তি যারা আছেন সেই তাদের আপোষের ভয়ে তুমি কি কোনো প্রমাণ দিতে পারোনি। আচ্ছা না হলে কি কারণ এটা হতে পারে, ওয়ার ওয়াজ ইট আ সিম্পলি কেস অফ আ মেন ওল্ড জুরি দ্যাট হ্যাড ইট ফর ইউ। আচ্ছা এটা কি এমন হতে পারে যে ওয়াজ ইট আ সিম্পল, এটা একটা সাধারণ একটা ব্যাপার, আজ কেস এই যে অপরাধটা, অফ আ মেন ওল্ড জুরি, মিন বলতে নিচু মানসিকতার একজন তোমার মিন মাইন্ডেড আর কি যে বলি আমরা, সেই নিচ মানসিকতার ওল্ড জুরি, যে বৃদ্ধ জুরি, যে কিনা বিচার টিচার করেন, সেই বৃদ্ধ জুরি তোমাকে ফাঁসি দিয়েছে, দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, মানে তোমার এর জন্য উনি দায়ী, যে বৃদ্ধ জুরি যে তোমাকে কোনো রকমভাবে ফাঁসি দিয়েছে, এটা কি কারণ হতে পারে। আর তখন অর্ডার নিজেই বলছে, হ্যাঁ ইট অ্যাজ অলওয়েজ অন অর আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিম, হ্যাঁ এরকম সর্বদাই হয়, অন অর দ্য আদার, একজন অথবা অন্য তুমি তোমার মতো, উইথ ইউ ইনোসেন্ট, যারা খুবই সরল সাদাসিধে, তারাই ভিকটিম শিকার হয়ে যায়। তুমিও যেমন হয়েছো হয়তো, এরকম আর কি বলছেন। হ্যাঁ এই কথাগুলো যখন ওকে বলছে, জিমি বলছে আমাকে বলছেন, মানে এমন অ্যাটিটিউড করছে যেন জীবনে এই সমস্ত কাজ করেনি, বাট একদম ও কিন্তু পারফেক্টলি এই সমস্ত কাজ করে, ওকে। কিন্তু এখানে কিন্তু এমনভাবে অ্যাটিটিউড দেখাচ্ছে মানে কিছুই যায় না। সেট জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস মানে কি বলতো, সাধু সৎ ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, মানে ব্ল্যাঙ্কলি মিনস হচ্ছে নির্বিকারভাবে, মানে তার যে অ্যাটিটিউড সেটা সেম সি আগের মতনই আছে, নির্বিকার সৎ দেখানো সাধু মতো হয়ে বলছে আমি, হোয়াই, কেন, অর্ডার আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি আমার জীবনে আমি কখনো স্প্রিংফিল্ডে যাইনি, আর আপনি আমাকে বলছেন যে স্প্রিংফিল্ডের কেসে আমাকে কীভাবে ফাঁসানো হয়েছে, আমি জীবনে সেখানে যাইনি। বুঝতে পারছো, তখন দেখছে অর্ডার দেখছে এ তো কোনো রকমভাবে মানবে না, তা এক কাজ করো, কর্নিন যে দাঁড়িয়ে ছিল গার্ড, টেক হিম ব্যাক, কর্নিন সেট দ্য অর্ডার বলো, কর্নিন তাকে ফিরিয়ে নিয়ে যাও, অ্যান্ড ফিক্স হিম আপ, তাকে প্রস্তুত করবে, ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথ, বাইরে যাওয়ার যে পোশাক সেই পোশাক পরে তাকে প্রস্তুত করে নেবে, আনলক হিম অ্যাট 7 ইন দ্য মর্নিং, আনলক তাকে কারামুক্ত বা হাতকড়ি যেটা আছে হাতকড়ি তাকে মুক্ত করবে, অ্যাট 7 7টার দিকে, ইন দ্য মর্নিং 7টার সময় তাকে মুক্ত করবে, অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন, এবং তাকে নিয়ে আসবে কোথায় নিয়ে আসবে, বুলপেন দেখো বুলপেনটা অ্যাকচুয়ালি কি, বুলপেন হচ্ছে যেটা বেস বল খেলা হয় সেই মাঠের জায়গা, বেলার গ্রাউন্ড, সেটাকে বলা হয় বুলপেন। বাট এখানে যেটা এখানে অর্ডার অফিসের কাছে নিয়ে আসার কথা বলা হচ্ছে তাকে, ফ্রন্ট অফিসের সামনে। বেটার থিং ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, দেখো ভ্যালেন্টাইন তোমাকেও বলছি, বেটার থিং, একটু ভালোভাবে, বেটার থিং ভাবো, ওভার মাই অ্যাডভাইস, আমি যে পরামর্শটা দিলাম এটা একটু ভাবো ভ্যালেন্টাইন, ওকে, আশা করি তোমার বেটার কিছু একটা হবে, তুমি দিয়ে ভাবো। অ্যাট 7:15 অন দ্য নেক্সট মর্নিং জিমি স্টুড ইন দ্য অর্ডার আউটার অফিস, অ্যাট 7:15 তাহলে 7:15, একদম 7:15 আমরা দেখতে পাচ্ছি জিমি দাঁড়িয়ে রয়েছে নেক্সট মর্নিং, কোথায়, অর্ডারের যে আউটার অফিসের যে বাইরে সেখানে দাঁড়িয়ে রয়েছে, ওকে। হি হ্যাড on a suit of the variously fitting ready-made cloth, a pair of stiff squeaky shoes that state
furnishes to its discharge compulsory guest. তাহলে হি হ্যাড অন আ সুইট, তার যে পোশাকটা পরা আছে, সুইট মিনস এখানে পোশাক, তাহলে হি হ্যাড আ সুইট, তার যে পোশাক যেটা পরিয়েছে, দ্য ভিলেনিয়াসলি ফিটিং, ভিলেনিয়াস বলতে লাইক আ ক্রিমিনাল এরকম আর কি, আর ফিটিং বলতে মানানসই, সেরকম একটা পোশাক পরে আছে। রেডিমেড ক্লথটা রেডিমেড, কারণ সকলের জন্যই করা থাকে স্যার রেডিমেড, কারো মাপ টাপ নমানি, ফ্রি সাইজ বলা হয় যেগুলো, রেডিমেড সকলের জন্য সমান। অ্যান্ড আ পেয়ার অফ, একজোড়া, অফ দ্য স্টেপ স্কোয়েক শুজ, একটা জুতো দিয়েছে একজোড়া যেটা কিনা স্টেপ শক্ত, স্কোয়েকি শব্দ হয় এরকম চলনসই, মানায় গুছিয়ে নিতে হবে আর কি। দ্যাট স্টেট, যেটা কিনা এই যখন স্টেট আর কি রাজ্য, ফার্নিসেস প্রোভাইড করে, প্রদান করেন, টু ইটস ডিসচার্জ, যারা ডিসচার্জ বলতে রিলিজ, মুক্তিপ্রাপ্ত, কম্পালসারি বাধ্যতামূলক গেস্ট, অতিথি যারা, অর্থাৎ যারা কম্পালসারি, যারা বাধ্যতামূলক অতিথি থাকেন তাদেরকে যখন মুক্ত করা হয় তখন তাদেরকে এই সমস্ত পোশাক পরিধান করে তাদের দেওয়া হয়। যখন এখান থেকে যাচ্ছে, দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেলরোড টিকিট অ্যান্ড দ্য $5 বিল with which the law expected him to rehabilitate himself into a good citizenship and prosperity. The clerk handed him, ক্লার্ক কী করলেন, তাকে আর রেল রোড টিকিট, একটা টিকিট নিলেন, অ্যান্ড দ্য $5 বিল, $5 বিল বলতে বিল মানে নোট, $5 একটা নোট দিলেন, উইথ হুইচ, যার দ্বারা, দ্য ল এক্সপেক্টেড, আইন বলতে রাজ্যের আইন শৃঙ্খলা আর কি, ল এক্সপেক্টেড আশা করে, হিম তার কাছে, টু রিহ্যাবিলিটেড বলতে সে তার জীবনটা রেগুলার লাইফটা লিড করবে আর কি, রেস্টোর টু রেগুলার লাইফ, হ্যাবিলিয়েট বলতে, অ্যান্ড হিমসেলফ নিজেকে, ইন্টু আ গুড সিটিজেনশিপ একজন ভালো আদর্শ নাগরিক হিসাবে, অ্যান্ড প্রসপ্যারিটি জীবনে উন্নতি সাধন করবে এই অর্থ, এই সমস্ত কিছু দ্বারা এটা আশা করে, আইন তার কাছে আশা করে, যে আসামি জেল থেকে ছাড়া পায় তার কাছে আইন এটা আশা করে। দ্য অর্ডান গেভ হিম আ সিগার অ্যান্ড আ শক হ্যান্ড, অর্ডান কী করলেন, যিনি কারাধ্যক্ষ ছিলেন তাকে একটা সিগার দিলেন, গেভ হিম দিয়েছিলেন, আ সিগার, অ্যান্ড শক হ্যান্ডশেক করলেন, তার হাতটা ধরে হ্যান্ডশেক করে নিলেন। ভ্যালেন্টাইন, যার নাম্বার আমরা দেখতে পাচ্ছি, ভ্যালেন্টাইন যার নাম্বার 9762, ওয়াজ chronicle on the book pardoned by the governor, Mr. James Valentine walk out into the sunshine. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ভ্যালেন্টাইন যখন তিনি জেলে ছিলেন, কয়েকদিন নাম্বার থাকে জানো, এখানে নাম্বার কি 9762, ওয়াচ, দেখো ক্রনিকেল মিনস কি, ক্রনিকেল মিনস হচ্ছে রিটেন অ্যাজ আ এভিডেন্ট বলতে পারো, প্রমাণস্বরূপ যে লিখিত আকারে যে লেখে রাখা হয়, যেখানে 9762 নাম্বার থাকলো, তারপর জিমি ভ্যালেন্টাইনের নাম থাকলো, যে বুক মানে যে খাতা আর কি, যেখানে সবার নাম থাকে, সেখানে লেখা রয়েছে, এবং তার পাশে লেখা রয়েছে প্যাডন বাই গভর্নর, ক্ষমাটা কে করেছে, তাকে গভর্নর তার সাজা মুকুব করেছে আর কি, বুঝতে পারছো, তাহলে প্রেসারে পড়ে তাকে কিন্তু মুক্তি করতে বাধ্য হয়েছে, রিলিজ দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে, তাই বলছে প্যাডন বাই গভর্নর, সেখানে কিন্তু লেখা রয়েছে, তাহলে প্যাডন মিনস এখানে যে জাস্টিস গিভেন বাই দ্য গভর্নর অ্যাকচুয়ালি বলতে পারো, ঠিক আছে, তার যে বিচার বা তার যে সাজা কমানো হয়েছে সেটা কার দ্বারা, গভর্নরের দ্বারা। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন মিস্টার জেমস ভ্যালেন্টাইন আমাদের হিরো রিল্যাক্স ওয়েতে ওয়াক আউট, বেরিয়ে গেলেন, ইন্টু দ্য সানশাইন, সূর্যের আলোতে উনি বেরিয়ে গেলেন। এইবার দেখো আরও ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং স্টোরি, যত এগোবে তত আরও খুব ইন্টারেস্ট পাবে, একদম সিনেমার মতো। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড স্মেল অফ ফ্লাওয়ার্স, ডিসরিগার্ডিং ইগনোর করে দিচ্ছে পুরো, উপেক্ষা করা, কাকে উপেক্ষা করছে, দ্য সং অফ বার্ডস, পাখিদের গান উপেক্ষা করে দিচ্ছে, পাখিদের গান ইগনোর করে দিচ্ছে, দরকার নেই, ভালো লাগছে না, ওয়েভিং গ্রিনস, ঠিক আছে, তাহলে ডিসরিগার্ডিং বলতে কী বললাম, ইগনোর করা, কি ইগনোর করছে, দ্য সং অফ বার্ডস, পাখির গান ইগনোর করছে, ওয়েভিং গ্রিন ট্রিজ, ওয়েভিং বলতে যে ঢেউ খেলানো বা যে হাওয়ায় দুলছে যে সমস্ত সবুজ পাতাগুলো গাছের, সেগুলোকেও তিনি অ্যাভয়েড করছেন, ওগুলোও ওনার দৃষ্টিগোচর হচ্ছে না, দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের যে সুগন্ধ সেটাকেও তিনি কিন্তু নেগলেক্ট করে দিচ্ছেন, সেগুলোও উনি ইগনোর করে যাচ্ছে, স্মেল, সুগন্ধ, সব কিছু ইগনোর করে দিয়ে জিমি হেডেড স্ট্রেট ফর আ স্টুডেন্ট, তখন জিমি কী করলেন, সব কিছু ইগনোর করে জিমি হেডেড এগিয়ে গেলেন, স্টেট
সোজা চলে গেলেন টু আর রেস্টুরেন্ট, সরাইখানার দিকে তিনি কিন্তু, বা রেস্তোরাঁ বলতে পারো, রেস্তোরাঁর দিকে উনি, জানো রেস্টুরেন্ট মানে বুঝতে পারো যেন সমস্ত খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়, তো সেই দিকে এগিয়ে গেলেন। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট অফ জয়েস অফ লিবার্টি in the shape of a boiled chicken, a bottle of white wine, followed by a cigar, a great better than the warden had given him. বুঝতে পারছো? দেখো, দেয়ার হি টেস্টেড, যেই বাইরে বেরিয়েছে রিয়েল লাইফ স্টার্ট, ওকে, দেয়ার হি টেস্টেড, তিনি সেখানে কি করলেন, টেস্টেড স্বাদ গ্রহণ করেছিলেন, কিসের স্বাদ, ফার্স্ট সুইটস জয় অফ লিবার্টি, লিবার্টি বলতে স্বাধীনতা, জয় বলতে আনন্দ, সুইট বলতে মধুর, তাহলে আনন্দের যে স্বাধীনতার যে আনন্দ, মধুর আনন্দ, প্রথম যে মধুর আনন্দ সেটা তিনি উপলব্ধি করেছিলেন, সেটায় স্বাদ তিনি গ্রহণ করেছিলেন। কিভাবে গ্রহণ করছে স্বাদটা দেখো, ইন শেপ অফ আ বয়েল চিকেন, একদম বয়েল চিকেন মানে বুঝতে পারছো কষাই করা মাংস, চিকেন বয়েল, ঠিক আছে, কষাই করা আর কি, যেটাকে বুঝতে পারছো চিকেন, অ্যান্ড তার সঙ্গে কী আছে, আ বোতল অফ হোয়াইট ওয়াইন, তার সঙ্গে হোয়াইট ওয়াইন, যে ওয়াইন পান করছে সেটা হোয়াইট, সেই মানে ওয়াইনের সাথে চিকেন দিয়ে একদম পুরো স্বাধীনতার যে স্বাদ, সুমধুর স্বাদ, সেটা কিন্তু তৃপ্তি সহকারে উপলব্ধি করছে, এবং সঙ্গে আরও আছে সিগার আছে। আর সিগারটা কেমন, আর গ্রেট, গ্রেট বলতে মান, সিগারেটের যে মানটা আছে সিগারটা, বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, সেটা অনেকটা গুণটা যেটা রয়েছে তো অনেক বেটার, কার থেকে, আমরা একটু আগে দেখেছিলাম ওয়ার্ডেন থেকে একটা দিয়েছিল, সিগার দিয়েছিল হ্যান্ডশেক করার আগে, সেই ওয়ার্ডেনের যে সিগার তার থেকে আরও বেশি, মানে তার মানটা, গুণগত মানটা ভালো, সেরকম একটা সিগার সে খাওয়া শুরু করলো। খাওয়া কমপ্লিট। ফ্রম দেয়ার হি প্রসিড লেজারলি টু দ্য ডিপোট, ফ্রম দেয়ার সেখান থেকে হি প্রসিড তিনি এগিয়ে গেলেন, লেজার্সের মধ্যে অলসভাবে, রিল্যাক্সে আর কি, টু দ্য ডিপোট, কোনো ডিপোর দিকে এগিয়ে গেলেন, যেখান থেকে তিনি কোনো কিছু ধরবেন, ট্রেন বা কোনো কিছু, সেখানে তিনি, ডিপো বলতে কোনো যেখান থেকে কোনো গাড়ি ছাড়ে বা ট্রেন ছাড়ে সেখান থেকে এগিয়ে গেলেন। যাওয়ার পথে উনি দেখলেন একজন বসে রয়েছে, ব্লাইন্ড ম্যান, সিটিং বাই দ্য ডোর, দরজার সামনে দেখতে পাচ্ছেন একজন ব্লাইন্ড ম্যান বসে রয়েছেন। উনি তখন কি করলেন, উনি তখন হি টোস্ট বলতে আলতো করে ছুঁড়ে দেওয়া, আর কোয়ার্টার বলতে তোমার একটা কয়েন বলতে পারো, কয়েনটার ভাগ কত, 4 ভাগের 1 ভাগ, ধরো 1 টাকা, 1 টাকার 4 ভাগের 1 ভাগ মানে 25 পয়সা, এরকম আর কি। তো এরকম একটা কোয়ার্টার তিনি ছুঁড়ে দিলেন ইনটু দ্য হেড অফ আ ব্লাইন্ড ম্যান, সেই অন্ধ ব্যক্তিটা যার টুপি সামনে রাখা ছিল, অর্থাৎ তিনি অ্যাকচুয়ালি ভিক্ষা করছিলেন, বসেছিলেন সেই ব্লাইন্ড ম্যানের, সিটিং বাই দ্য ডোর, দরজার সামনে বসেছিলেন, দরজার পাশে আর কি, সিটিং বাই দ্য ডোর, দরজার পাশে বসেছিলেন, তার মানে ছুঁড়ে দিলেন একটা কয়েন, অ্যান্ড ব্রডেড হিজ ট্রেন, তারপর ট্রেনে তিনি চেপে গেলেন, ব্রডেড মানে ব্রডেড ইনটু, ঠিক আছে, বা গোট ইনটু, ট্রেনে প্রবেশ করলেন। 3 hours set him down a little town near the state line. 3 hours set down, 3 ঘন্টা সেট ডাউন যাত্রা করার পর তিনি লিটল টাউন, একটা ছোট্ট শহর, নিয়ার স্টেট লাইন, সীমান্ত এলাকার একটা ছোট্ট শহর, সেখানে তিনি উপস্থিত হলেন। 3 ঘন্টা তিনি যাত্রা করার পরে তিনি সেখানে পৌঁছলেন। He went to the cape of on Mike Dolan and shook hand with Mike, who was alone behind the bar. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি he went to the cap, এবং সেখানে যে আমরা দেখতে পাচ্ছি সে একটা ক্যাপে গেছে। ক্যাপে যাওয়ার পরে ক্যাপ অফ অন মাইক ডোলান যিনি আছেন, মাইক ডোলানের তার ক্যাপে গেছে, সে একটা বন্ধু, ওল্ড ফ্রেন্ড। শোক হ্যান্ড, সেখানে হ্যান্ডশেক করলেন তার সঙ্গে, মাইকের সাথে। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, অর্থাৎ যে ক্যাপ কম বার যেটা আছে সেই বারের পিছনে যখন মাইক ডোনাল্ড একা ছিলেন তার সঙ্গে হ্যান্ডশেক করলেন, তার সঙ্গে কথা বললেন। মাইক ডোনাল্ডকে একটা পুরনো বন্ধু, মনে থাকবে
যারা কিনা বিভিন্ন রকমভাবে প্রোটেস্ট করছিল জিমিকে ছাড়ানোর জন্য। কোথাতে প্রোটেস্ট করছিল? স্প্রিংফিল্ড থেকে, ঠিক আছে। আর এদিকে জিমি কি বলছিল? যে আমি স্প্রিংফিল্ডে জীবনে যাইনি, তাই না? সরি উই কুড নট মেক ইট সুনার, হচ্ছে আমরা দুঃখিত, যে বলছে মাইক ডন বলছে সরি দুঃখিত, উই কুড নট মেক ইট, আমরা পারলাম না বা আমরা পারিনি, ইট সুনার, এর আগে মানে 10 মাসের আগে আমি তোমাকে ছাড়াতে পারিনি জিমি, ঠিক আছে, বাঁচাও, তোমাকে পারিনি, সেড মাইক, কথা ছলে বলছে এগুলো। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড, কিন্তু আমরা প্রোটেস্ট করেছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম, স্প্রিংফিল্ড থেকে আমরা প্রোটেস্ট করেছিলাম টু টু বাক এগেনস্ট, বাক এগেনস্ট বলতে এখানে বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আমরা এখানে কিন্তু প্রতিবাদ করছিলাম গভর্নর, যার ফলে কিন্তু গভর্নর নিয়ারলি বার্কড মানে তোমার ধরাশায়ী খেয়ে যাওয়া, তাহলে গভর্নরও কিন্তু এখানে রাজ্যপাল ধরাশায়ী খেয়ে গেছিল, তার ফলে কিন্তু তিনি 10 মাসে ছাড়তে বাধ্য হয়েছে, আমরা বারবার প্রোটেস্ট করেছিলাম। ফিলিং অল রাইট, সব কিছু ঠিকঠাক তো? ফাইন সেড জিমি, জিমি বললো ফাইন, সব কি ঠিক রয়েছে, ফাইন, গট মাই কি, আমার চাবিটা, মানে ও তাহলে বুঝতে পারছো যেখানে এসছে ওইখানেই থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সেখানেই আবার ফিরে এসছে। আর ব্যাটা একটু বললো যে আমি কখনো আমার লাইফে স্প্রিংফিল্ডে যাইনি। ওকে, হি গট হিজ কি, তার সাথে তার চাবিটা নেয়, গট নেওয়া হিজ কি, অ্যান্ড ওয়েন্ট আপ স্টেয়ার, ওয়েন্ট চলে যায় আপ স্টেয়ার, ওপরের সিঁড়ি বেয়ে চলে যায় ওপরে, ঠিক আছে, আপ স্টেয়ার সিঁড়ি বেয়ে ওপরের তলায় চলে যায় আর কি। অ্যান্ড আনলকিং, খোলে দ্য ডোর অফ দ্য রুম, সেই রুমটা দরজা খোলে, অ্যাট দ্য রিয়ার, দেখো দরজার সামনে থাকে পিছনে থাকে, এটা ব্যাক সাইড, রিয়ার ডোর মানে ব্যাক সাইডের দরজা, সেখান থেকে প্রবেশ করে। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হ্যাড লেফট ইট, এভরিথিং সব কিছু, ওয়াজ জাস্ট সেই একই রকম আছে, জাস্ট যেমনটি, অ্যাজ যেমনটি, হি হ্যাড লেফট ইট যেমনটি সে ছেড়ে গিয়েছিল এই রুমটিকে, সেই রুমটা যেমনটি ছিল তেমনই আছে, অর্থাৎ ও চলে যাওয়ার পরে ওই রুমে আর কেউ আসেননি, বোঝা গেছে। দেয়ার অন দ্য ফ্লোর, আবার যে রুমের সেই ফ্লোর, সেই মেঝেতে, ওয়াজ স্টিল বেন প্রাইস কলার বটন দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্য দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড হোয়েন দে হ্যাড ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম। দেখো তাহলে এখন আমি বলছিলাম একটু আগে যার নাম বলছিলাম বেন প্রাইস, যে ছিল খুবই গোয়েন্দা ডিটেকটিভ, অভিষেক বচ্চন, ওকে। অ্যান্ড ওদিকে তোমরা বুঝতেই পারছো জিমি ভ্যালেন্টাইন কে হতে পারে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইস, এখনও আমরা সেই মেঝেতে দেখতে পাচ্ছি, স্টিল এখনও, অন দ্য ফ্লোর ওই মেঝেতে, বেন প্রাইস যিনি ছিলেন, ওনার যে কলারের যে বোতাম, দ্যাট হ্যাড বিন টোন, যেটা ছিঁড়ে পড়েছিল, টোন মানে ছিঁড়ে গিয়েছিল, ফ্রম দ্যাট এমিনেট, ওই এমিনেট বলতে বিখ্যাত সুনামধন্য ডিটেকটিভ গোয়েন্দার যে শার্ট ব্যান্ড, সেই শার্ট ব্যান্ড থেকে যেটা পড়ে গেল সেখান থেকে। হোয়েন দে হ্যাড ওভার পাওয়ার জিমি, যখন তারা জিমিকে কী করেছিল, ওভার পাওয়ার, জোর জবস্তি করছিল, ধাক্কাধাক্কি করছিল, টু অ্যারেস্ট হিম, অর্থাৎ তাকে অ্যারেস্ট করার জন্য যখন তাকে প্রেসার ক্রিয়েট করছিল, ধাক্কাধাক্কি করছিল, ধস্তাধস্তি করছিল, সেই সময় তার এখান থেকে বটমটা ছিঁড়ে পড়ে গিয়েছিল। ওকে, কার? বেন প্রাইসে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল a folding bed, Jimmy slid back a panel in the wall and drag out a dust covered suitcase. দেখো রুমটা এমনভাবে কেউ আসলে কিছু খুঁজে পাবে না, ও আসার পর কী করলো, পুলিং আউট, টানলো, টেনে বার করে আনলো, ফ্রম দ্য ওয়াল, দেয়াল থেকে টেনে বার করছে, বুঝতে পারছো। আ ফোল্ডিং বেড, একটা ভাঁজ করা একটা বেড বার করলো। জিমি স্লাইড ব্যাক আ প্যানেল, স্লাইড ব্যাক ঠেলে সরিয়ে দেওয়া, স্লাইড ব্যাক সরিয়ে দিল, প্যানেল একটা দরজা মতো, ইন দ্য ওয়াল, দেয়ালের মধ্যে, বুঝতে পারছো। সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা আছে এরকম, ব্রহ্মানন্দ তোমার আল্লি অর্জুনের রুম দখল করে রেখে দেবে এরকম একটা, মোস্ট প্রবলি, ঠিক আছে, যারা দেখেছো জানবে। জিমি স্লাইড ব্যাক আ প্যানেল ইন দ্য ওয়াল, সরিয়ে দিল ঠেলে, সারপ্রাইজ, অবাক দেখে তো বুঝতে পারছো কেমন রুম। ড্রাক আউট, এবং সেখান থেকে টেনে বের করে আনলো, ড্রাক আউট, আর ডাস্ট কভার সুটকেস, ধুলোয় আচ্ছাদিত একটা সুটকেস সেখান থেকে সে বের করে আনলো।
এইবার দেখো বের করে আনার পর হি opened this and gazed fondly at the finest set of burglar tools in the East. কেমন কেউই তো বুঝতে পারছিল না, কত অনেস্ট লাইফ বিট করছিল। হি ওপেন দিস, সেই সুটকেসটা সে খুললো, অ্যান্ড গেস তাকিয়ে রয়েছে ফন্টলি, খুব স্নেহের সাথে ভালোবাসার সহিত, অ্যাট দ্য ফাইনেস্ট সেট, সেই সমস্ত সুন্দর শৌখিন সেই সমস্ত বাগলার চুরি করার যে সমস্ত জিনিসপত্র, টুলস, উপকরণ, সেই সমস্ত উপকরণের দিকে, অর্থাৎ ওই সুটকেসের মধ্যে সব ওই সব রয়েছে ইন দ্য ইস্ট, যেগুলো প্রাচ্য দেশে থেকে মানে মানে খুব মডার্নাইজ সব কিছু, সব স্টেট, সমস্ত প্রাচ্য দেশগুলো যেমন হয় সবটা মডিফাই করা, সমস্তটা নতুনত্ব, সব কিছু সেখানে কিন্তু রয়েছে তার মধ্যে। ইট ওয়াজ আ কমপ্লিট, শুধু তাই নয়, এখানে ইট ওয়াজ আ কমপ্লিট সেট, এবং এটা পুরো একদম পরিপূর্ণ সেট ছিল, শুধুমাত্র দু একটা জিনিস তার মধ্যে আছে তাই নয়। মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, এবং সেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র ওই তোমার ওই জাতা জিনিস দিয়ে নয়, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, টেম্পার্ড বলতে শান দেওয়া, হিট দিয়ে একবারে স্পেশালি বিশেষভাবে, মেড তৈরি করা হয়েছিল বিশেষভাবে, টেম্পার প্রেসার কিট করে বা তোমার শান দিয়ে বলা হয় না, স্টিল ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছিল। সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ, কী কী নেই এখানে, অনেস্টের ছবিগুলো একটু দেখে নাও পাশে, তোমরা আমি জাস্ট ছোটো দেখিয়ে দিই। দেখো যে জিনিসগুলো নামগুলো রয়েছে আমি জাস্ট একটু দেখে নিই, ছোটো করে তোমাদের পাশে দেখানোর চেষ্টা করছি। পাশে তোমরা দেখো জিনিসগুলো কেমন টাইপের জিনিস, এখন একটু আগে কেমন ইনোসেন্ট সাজছিল দেখো। এরপরে পর ব্যাংক রোবার হবে, ঠিক আছে, ব্যাংক রোবারই হবে, তিনটে হবে, তো বুঝতেই পারছো। এবং তার পরবর্তীকালে কী হতে চলেছে, তারপরে আবার বেন প্রাইস আসবে, ঠিক আছে। যাও আমরা একটু দেখি এবার। ছোটো করে তোমরা আমি দেখতে পাচ্ছি না যে ইট ওয়াজ কমপ্লিট সেট ছিল, মেড অফ স্পেশালি। তারপরে দেখো লেটেস্ট ডিজাইন ইন ড্রিল মেশিন, ড্রিল যেটা রয়েছে, ড্রিল মানে জানো তোমরা যে সমস্ত গর্ত করার জন্য যে সমস্ত মেশিন আমরা ব্যবহার করি, ড্রিল মেশিন, গর্ত করার যন্ত্র। ডিজাইন মানে নকশা, লেটেস্ট মানে সম্প্রতি যে নতুনত্ব আর কি, এরকম একটা ড্রিল মেশিন ছিল তার কাছে। পাঞ্চেস ছিল, পাঞ্চেস বলতে তোমার ওই পাঞ্চ করা যে মেশিন, চাপ দিয়ে যে গর্ত তৈরি করার জন্য, মেটাল ধাতুর তৈরি, পাঞ্চেস ছিল। ব্রেসেস অ্যান্ড বিটস, দুটো এক হাতল, ব্রেসেস বিটস বলতে একটা হাতলযুক্ত বা গর্ত করার যন্ত্র, দুপাশ থেকে গর্ত করা যাবে, মাঝখানে ধরার জায়গা রয়েছে, ঠিক আছে, হাতল থাকবে সেখানে, তোমরা দেখতে পাচ্ছ পাশের ছবি। জেমিস যেটা রয়েছে, জেমিস বলতে তোমার ওই যে শাবল টাইপের, যে খোঁচাওয়ালা শাবল, সেই শাবল। ক্লাম্পস রয়েছে, ক্লাম্পস বলতে তোমার ওই কোনো কিছু আটকে টেনে তুলে নেবে আর কি, ব্যাংকের ধরো কোনো কিছু রোবার করবে, সেখানে তোমার একটা কোনো কিছু লক রাখা আছে, লকটাকে এমনভাবে ক্লাম্পস দিয়ে আটকে দেবে, দিয়ে টেনে তুলে নেবে এরকম আর কি, ওকে। তারপর অগার ছিল, অ্যান্ড অগার্স বলতে গর্ত করার এক ধরনের যন্ত্র, দেখলে অন স্ক্রিনে যন্ত্রগুলো। তাহলে এই সমস্ত কিছু তার কাছে ছিল। আরও কী ছিল, উইথ 2 or 3 নোবেলিস্ট, 2 থেকে 3টে ছিল নোবেলিস্ট, খুবই নতুনত্ব যেগুলো, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেটা কিনা সে এতটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল এই সমস্ত কাজ করতে করতে, তার ফলে তারও অভিজ্ঞতা হয়ে গিয়েছিলো কী টাইপের জিনিস তৈরি করা যায়। ইনভেন্টেড আবিষ্কার করেছিল জিমি নিজে, হিমসেলফ, ইন হুইচ হি টুক প্রাইড, এবং যার ফলে সে কিন্তু সেই জিনিসপত্রগুলো নিয়ে গর্ব, প্রাউড ফিল করতো ন্যাচারালি, যখন সে তার নিজের চুরি করার জন্য নিজের জিনিস তৈরি করতে পারে, তো প্রাউড তো ফিল করবেই। Over $900 they had cost him to have met at a place where they make such thing for the profession. Over $900, বুঝতে পারছো, $900 বেশি টাকা খরচা করেছে, $900, জাস্ট ইমাজিন। এখনকার যদি আমি টাকা হিসাব করি, 900 আমি যদি 80 টাকা করে ধরি, 8 9 72, বুঝতে পারছো, 72,000 টাকা খরচা করেছে সেই, মানে জাস্ট এখনকার হিসাব বললাম, তো তার বেশি, ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড ইট, তাহলে দে হ্যাভ, তার মূল্য দিয়ে, দে হ্যাড কস্ট হিম, তিনি মূল্য দিয়েছিলেন তাদেরকে তৈরি করার জন্য, টু হ্যাভ মেড ইট, তৈরি করতে, আ প্লেস হোয়ার দে মেক, যেখানে একটা জায়গা যেখানে মেক সাচ থিং, এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়, ফর দ্য প্রফেশন, এই প্রফেশনের জন্য,
সেখানে তৈরি করেছিল, বুঝতে পারছো, $900 বেশি টাকা দিয়ে। ভাবতে পারছো 72,000 টাকার বেশি দিয়ে শুধু প্রফেশনাল জিনিসপত্র তৈরি করেছে। তাহলে চিন্তা করে দেখো যখন লুট করবে কত টাকার জিনিস লুট করবে। ইন half an hour জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার অ্যান্ড থ্রু দ্য কেপ। তারপরে আমরা দেখতে পাচ্ছি তোমার কিছুক্ষণ পরে হাফ অ্যান আওয়ার, ওকে, আধ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার, সিঁড়ি ধরে নেমে আসে, স্টেয়ার মানে সিঁড়ি ধরে নেমে আসে, থ্রু দ্য ক্যাপ, এবং নেমে এসে আমরা দেখলাম ক্যাপেতে প্রবেশ করলেন। হি ওয়াজ নাও ড্রেস ইন আর টেস্টফুল, আমরা যে জেল থেকে যে ড্রেস পরে দেখেছিলাম, বাট এখন যে ড্রেসটা পরে আছে নাও এখন ড্রেস ইন টেস্টফুল ড্রেস। টেস্টফুল বলতে দেখো, টেস্টফুল বলতে মানানসই, মানে অর্থাৎ তার যে যেটা তার সুইটেবল লাগে, যেটা তার পছন্দের টেস্টফুল পোশাক সেটা পরে আছেন। ওয়েল ফিটিং ক্লথ, এবং ওয়েল ফিটিং অবশ্যই সেটা আগেটা যেমন রেডিমেড ক্লথ ছিল, বাট এটা ওয়েল ফিট, পুরো একদম পারফেক্ট ডিশ, তার সঙ্গে একদম পুরো ফিটফাট, ঠিক আছে, একদম রুচিসম্মত পোশাক, তার যেটা পছন্দ সেটা পরে রয়েছে। ক্যারিট হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড, তার হাতে কি রয়েছে, ক্যারিট, সে কী তার যে ধুলা নিয়ে এসে, ক্যারিট হিজ ডাস্টেড, ধুলো মাখা রয়েছে হালকা হালকা, ক্লিন পরিষ্কার, সুইটকেস ইন হিজ হ্যান্ড, তাহলে ধুলো মাখা এবং এরকম আর কি অবস্থা আছে, ধুলা মলিন কিন্তু পরিষ্কার, সেই সুটকেস নিয়ে সে হাতে করে আসলো। গট এনিথিং, মাইক ডোনাল্ড জেনারেলি নর্মালি ফ্রেন্ডলি সে তাকে জিজ্ঞাসা করছে, বন্ধুত্ব না হবে, ঠিক আছে, সে বললো যে এক কাজ কে, আবার কি কোনো কিছু কাজ পেলে, কোনো কিছু গট এনিথিং অন, আবার কোনো কিছু কি মাথায় আসলো। যেই বলেছে জিমি আবার সে ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছে। ইন পাজেল টোন মি সেড জিমি, আমার কথা বলছো, জিমি ইন পাজেল টোন, এখনও সেই যেন সেই মানে তোমার এখনও তোমার কনফিউজড হয়ে আছে, এমনভাবে সে উত্তর দিচ্ছে, এমন বিস্মিতভাবে, যে আমাকে বলছো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, তুমি আমাকে কি বলছো। আই অ্যাম রিপ্রেজেন্টেটিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেট শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড ওয়েট কোম্পানি। কী বলছো তুমি এসব কথা, আমি এখন ওসব কিছু করি না, আমি নিউ ইয়র্কে যে অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানি আছে তার প্রতিনিধিত্ব করছি, আমি অনেস্ট হয়ে গেছি, আমি ওই সব আর করি না, ঠিক আছে। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট জিমি had to take silver and milk on the spot. This statement, এই যে মন্তব্যটা, টু সাচ অ্যান এক্সটেন্ট, এতটাই বেশি, সাচ অ্যান এক্সটেন্ট বলতে এতটাই বেশি ডিলাইটেড, আনন্দিত করেছিল মাইককে, জিমি হ্যাড টু টেক, জিমিকে সেই আনন্দে জিমিকে সে সেল মিল্ক, মানে কি সেলজার মিল্ক বলতে দেখো যেটা খুবই উত্তলা, মানে তোমার মানে উতলে ওঠা দুধ, মানে সবে টেস্ট করেছে, সবে গরম করেছে, এরকম আর কি একটা, তাহলে সেই উতলে ওঠা দুধটাকে বা বয়েলড হল্ট মিল্ক বলতে পারো, সেইটাকে কি করলো, অন দ্য স্পট, শেষ পরে দাঁড়িয়ে জিমি বাধ্য করেছিল তাকে খাওয়ার জন্য, এবং সেটা খেয়েছিল। কারণ হি নেভার টাচড হার্ড ড্রিঙ্ক, সে কখনোই হার্ড ড্রিঙ্ক, অর্থাৎ আমরা যে দেখি যে ওয়াইন্স টাইপের কোনো কিছু সে কেউ পান করে না, ঠিক আছে, তাই বলছে সে কখনোই যে কড়া পানীয় স্পর্শ করেননি, সেই কারণে সে তাকে ওই বয়েলড যে মিল্ক সেটা তাকে দিল। ওকে, এই পর্যন্ত আমাদের আছে প্রথম পার্ট, শুধু শেষ হলো প্রথম এপিসোড। তারপরে দেখতে পাচ্ছ আসল খেলা তো এইবার শুরু হবে জেল থেকে ছাড়ার পরে, উইক লেটার, ঠিক আছে, দেখতে পাচ্ছ $800, $800, ঠিক আছে, তারপরে আমরা আরও আছে পরপর আমরা 1500, ঠিক আছে, $1500 সব লুট হচ্ছে, কে করছে, জিমি করছে, হ্যাঁ, এইভাবে। তারপরে দেখো $5000 সবই জিমির মানে কারচুপি। আসবো আমরা নেক্সট পার্টে, ওকে, খুবই ভালো, অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো যাতে সকলে দিয়ে ক্লাস 12 পেতে পারে। আর এর যে সমস্ত SAQ আসবে, কি টাইপের SAQ, সমস্ত কিছু ক্লাস আসবে,
তার আগে আমরা টেক্সটটা শেষ করবো, এই যত তাড়াতাড়ি সম্ভব টেক্সট শেষ করে আমরা চলে আসবো আমাদের বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে, যেগুলো তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে, এবং প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের শেয়ার করো যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। ওকে।